3-3, নট এ ব্যাড স্কোর, বাট আমরা একটু ভালো চাইছিলাম। ভালো চাওয়ারই কথা, আপনার টিম যখন এরকম ভালো পারফরমেন্স দিয়ে আসতেছে লাস্ট কয়েকটা ম্যাচ ধরে, কোপা দেল রে জেতার পরে কনফিডেন্স বুস্ট হয়েছে, মাঝখানে একটা বড় গ্যাপ গেছে, একটু রেস্টের সময় গেছে, দেন আপনি ভালো কিছু আশা করতেই পারেন। কিন্তু সব থেকে বড় কথা হয়েছে যে আপনারা হতাশ করে নাই। আমার কেউ একজন বলছিল যে গোল করে ড্র করা থেকে 0-0 ড্রটা ভালো বেশি, বাট আমি ওটাতে অ্যাগ্রি করি না। 3-3 ইজ ফার বেটার দেন 0-0। আপনি একটা খেলা উপভোগ করতেছেন, খেলা দেখতেছেন, গোল হইতেছে, একটা থ্রিলিং ম্যাচ নিয়ে খেলতেছেন। আমরা কি দেখি না এই খেলাতে? ইতিহাসের ইউসিএল এর সেমিফাইনালে ইতিহাসের প্রথমবারের মতো আমরা 30 সেকেন্ডে গোল দেখলাম, দুটা সেট পিস থেকে গোল দেখলাম আমরা। বাইসাইকেল কিক করতেছে, হেডারে গোল করতেছে, রকেট শটে গোল হইতেছে। গোলকিপিং এর অসাধারণ দক্ষতা। একটা 17 বছরের ছেলে তার বিপক্ষ ডিফেন্ডারদের এক প্রকারের তুর্কি নাচ না চাইতেছে। অনেক কিছু দেখা হয়ে গেছে একটা ম্যাচে। আপনি একটা ফুটবল ম্যাচ থেকে এর থেকে বেশি আর কি আশা করেন? কমেন্টেটর যতবার প্রশংসা করতেছে, যতবার ওর বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে, প্রত্যেকবার একটা কথা বলতেছে যে হি ইজ জাস্ট 17 নাও। আর যখন ও একটা কমেন্টেটর ভুলে যায় আছে কথাটা বলতে, পাশের কমেন্টেটর বলে দিয়েছে যে সে এখন 17 বছর বয়সের একটা ছেলে। কমেন্টেটরটা হাসতেছিল, মানে এক প্রকার ভাষায় হারায় ফেলতেছিল যে আসলে কেমনে বর্ণনা করবে। কালকের ম্যাচে যদি আপনি নির্দিষ্ট কোনো প্লেয়ারের নিয়ে কথা বলেন, দেন ওইটা লামিনে ইয়ামাল। হোয়াট এ ম্যান, হোয়াট এ প্লেয়ার! আপনি আর জাস্ট কি বলতে পারেন? কালকে যদি আপনি দেখেন, লামিনে ইয়ামালের 100তম ম্যাচ ছিল ওইটা, আর ওই ম্যাচটাতে নিজের 100তম ম্যাচে নিজের ছাপটা ছাইড়া গেছে। 17 বছর বয়সে তার 100টা ম্যাচ খেলা হয়ে গেছে অলরেডি। রোনালদো, মেসির যে 19 বছরের রেকর্ড ছিল, যে অ্যাসিস্ট রেকর্ড ছিল, যে গোল রেকর্ড ছিল, ওরা ছুঁইতেছে না। আমি স্কিলের দিক দিয়ে বা ওদের সাথে কম্পেয়ার করতেছি না, জাস্ট একটা স্ট্যাটিস্টিক কম্পেয়ার করতেছি যে এই ছেলেটা এই বয়সে যা করতেছে, এইটা যদি এই ওয়েটা ধরে রাখতে পারে, দেন এই ছেলেটা আর কয়েক বছর পরে বা ওর প্রাইম টাইমে আইসা, ওর যে পিক ইয়ারটা থাকবে, যখন ওর বয়সটা একটা প্রাইম টাইমে থাকবে, দেন ওই ছেলেটা কি করবে? আমার জাস্ট এখন একটাই এই চিন্তা যে এই ছেলেটা ইনজুরিতে না পড়লেই হয়। আমরা যেরকম দেখছি, নেইমারের কথা বলতে পারেন, ইডেন হ্যাজার্ডের কথা বলতে পারেন, ও যে টাইপের খেলোয়াড়, ওই টাইপের খেলোয়াড়রা মোটামুটি ওরা বল পায়ে নিয়ে জাদু দেখায়। নেইমার বেশি চিন্তা করেন নেইমারের এত ইনজুরির কারণ কি? নেইমার একটা জাদু ছড়ায়, যখন নেইমার পায়ে বল থাকে, দেন ওইটা আপনার দেখতে একটা প্রশান্তি লাগে যে না, আপনার ফুটবল খেলা দেখতেছি। ইডেন হ্যাজার্ড চেলসিতে কি করছে, ওর প্রাইম টাইমে কি করছে, ওর জাতীয় দলের জন্য কি করছে, আমরা সবাই জানি। এবং ওদের যে কেরিয়ারটা, ওই কেরিয়ারটা ওইদিকে কেন চলে গেছে আমরা ওইটাও জানি। এইসব প্লেয়ারদের কিছু একদম বাজে বাজে ট্যাকেল সহ্য করতে হয়, ওই ট্যাকেলগুলা কাটায় ওরা কষ্টকর। এখন জাস্ট আমার চিন্তা একটাই যে এই প্লেয়ারটা যদি ইয়ামাল যেন ওই দিকেই না যায়, যেন ইডেন হ্যাজার্ড বলেন বা নেইমারের যে ফিউচারটা ছিল, নেইমার ওদের যে কেরিয়ারের যে পরন্ত বিকালটা ওরা দেখছে, যে অন্ধকারে ছায়া গেছে ওদের কেরিয়ারটা, ওইরকম ভাবে অন্ধকারে ছায়া না গেলেই হয় ওর কেরিয়ারটা। জাস্ট এইভাবে ধরে রাখতে পারলে, যদি কোনো প্রকার ইনজুরি বা কেরিয়ার এন্ডিং কোনো সমস্যা না হয়, দেন ইয়ামাল জাস্ট ব্লোয়িং আওয়ার মাইন্ড। আমরা আমি আগেও কয়েকবার বলছি যে যারা মেসির প্রাইম টাইমের খেলা মিস করছে, ওদের জন্য ইয়ামাল খেলে একটা ছোট্ট হাইলাইট দেওয়ার জন্য। ইনজাগি কালকে বলতেছে যে আমি প্রথমত দুইটা দিয়া, দুইজন ডিফেন্ডার দিয়ে ওরা আটকাইতে পারে নাই বিদায় ওর সাথে 3টা ডিফেন্ডার কাজে লাগানো লাগছে। লিটারালি দিস ম্যান প্লে এগেনস্ট 1v3। একটা 17 বছর ছেলের জন্য 3টা ডিফেন্ডার খেলাইতে হইতেছে। ডিমার্কো কালকে উঠে গেছে। ডিমার্কো যখন মাঠে খেলছে এই সময়টা মোটামুটি লম্বা সময় গেছে ভাই। বার্নাব্যুতে 90 মিনিট কিরকম যে আমি জানি না, বাট কালকে ডিমার্কোর সময়টা খুব লম্বা গেছে, ওর সময় পার হতেছিল না। জাস্ট কয়েকটা ট্যাকেল যদি আপনি দেখেন, ওই ডি বক্সের ভিতরে ডিমার্কোরে যেমনে ও বলটা নিয়ে আসছিল, ডিমার্কো জাস্ট আমি মনে করি যে ওই মুভমেন্টটাতে ও ডিমার্কো ভাবতেছিল যে আমার উঠায় নাও, আমি আর এখানে থাকতে যেতেছি না। আর 17 বছরের ছেলের কাছ থেকে এইরকম যদি ড্রিবলিং আশা করা যায়, দেন এইরকম যদি ও রিবল জিতে, দেন রিবল পাস করে ওরা চলে যায়, তাইলে আমি মনে করি ও চিন্তা করতেছিল যে আমার মাঠ থেকে উঠে আনো ভাই, আমি উঠে পড়ি, আমার মান ইজ্জত যা আছে যাবে। 2022 বিশ্বকাপ আমরা দেখছিলাম, পেপ গার্দিওলা বলছিল যে আমরা গাভার্ডিওলরে মোটামুটি 70-80 মিলিয়নে কিনতাম, কিন্তু ওরা আমরা 20 মিলিয়নে কিনতে পারছি মেসির জন্য। ওই ক্রোশিয়ার সাথে আলভারাজের গোলের যে মেসির অ্যাসিস্টটা ছিল, ওই অ্যাসিস্টটাতে গাভার্ডিওলের যে পানি খাওয়াইছিল মেসি, ওই এক বিষয়ে ওর প্রাইস কমে চলে আসছে 20 মিলিয়নে। তো ডিমার্কো ভাবতেছিল যে না, আমারে উঠাও, আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো এত কিছুর পরে এই খেলা
উপভোগ করার পরে এই খেলা খেলার পরে আমরা এখান থেকে আমরা এখানে ড্র করছি 3-3 গোলের একটা ড্র। নেক্সট খেলা আমাদের সান সিরোতে আমরা যে যতটা ভাবতেছি যে আসলে ওই রকম বিপদ হয়ে পড়বে, আমার মতে কালকের একটা ইন্টারভিউতে হ্যান্সি ফ্লিক বলছিল যে আমরা সান সিরোতে ফাইনাল খেলবো। ইন্টারভিউকে আমরা ফাইনালের আগে আর একটা ফাইনাল খেলবো, এরপরে আমাদের কোনো কথা হইতে পারে না। আমাদের এরকম হইতে পারতো যে আমরা সান সিরোতে ইন্টারের সাথে ইউসিএল ফাইনাল খেলতেছি, তো আমাদের ওই ম্যাচটা ফাইনাল মনে করে খেলতে হবে। তো এরপরে আমি মনে করি হ্যান্সি ফ্লিক সেইখানে অবশ্যই ওরকম পরিস্থিতিতে খেলবে না, ওইখানে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবে। বালদে ফিরে আসার কথা, আপনি যদি দেখেন কালকে আমাদের বাম পাশটা পুরোপুরি অকেজ হয়ে পড়েছিল, কারণ জেরার্ড মার্টিন ডিফেন্সিভলি যেরকম সলিড ওরকম কিন্তু অফেন্সিভলি সলিড না ওরকম। আর রাফিনা বাইরে থেকে রান মেক করতেছিল, আউটসাইড থেকে রান মেক করতেছিল, আউটসাইডে ওর খেলতে হইতেছিল, যে কারণে ওই পাশ থেকে আমরা ওরকম কোনো অ্যাটাক দেখি নাই। লাস্ট দিকে ইনিয়াগো মার্টিনেস অথবা কয়েকটা ক্রস দিছিল। আমাদের মোটামুটি অ্যাটাক যা হয়েছে যতটুকু আমরা করতে পারছি সবটাই মোটামুটি আমাদের বাম দিক থেকেই শুরু হয়েছে। আমাদের যতগুলো আক্রমণ সৃষ্টি হয়েছে যতটুকু খেলা হয়েছে মোটামুটি সবটাই আমাদের ডান পাশ থেকে শুরু হয়েছে, ডান পাশ থেকে হয়েছে। তো যদি সেকেন্ড লেগে আমাদের বালদে ফিরে আসে বা লেভানডস্কিও ফিরে আসে, দেন মোটামুটি একটা শক্ত টিম আমাদের হতে যাচ্ছে। যদি লেভানডস্কি না আসে, দেন কালকে লেভানডস্কির অভাবটা আমাদের মোটামুটি ভালোই ফিল হয়েছে। যে কিছু ফিনিশিং মিস করছে ফার্মিন যে ফিনিশিংগুলো মিস করছে, ওইখান থেকে হয়তো আমরা দু একটা গোল আরও বেশি বাড়াতে পারতাম যদি লেভানডস্কি থাকতো। যদি বালদে ফিরে আসে তাহলে আমাদের দুইটা সাইডে মনে শক্ত হয়ে আছে, তাহলে আমরা ওই জায়গা থেকে ভালো একটা কিছু আশা করতে পারি। আমাদের ভালো একটা সান সিরোতে আমরা মোটামুটি আমরা ফাইনাল মনে করেই খেলতে হবে, যে এইটাই আমাদের ফাইনাল, এটাই আমাদের জিততে হবে। আর ইন্টারও তো এরকম সহজভাবে খেলবে না, কারণ ওদের হোম গ্রাউন্ডে এরকম প্রেশারাইজ একটা ম্যাচ খেলতে হবে। লাস্ট 3টা ম্যাচ আমাদের ম্যাচটা সারা ইন্টার মিলান হারছে, ওইখানে কিরকম বাজে খেলছে আপনি সেটা দেখতে পারতেছেন। তো যদি আমরা একটু ডিফেন্সিভলি সলিড কালকে খেলতে পারতাম, আর একটু ডিফেন্সিভলি খেলতে পারতাম আর একটু ফিনিশিংয়ে ভালো হতো, দেন আমাদের স্কোরটা এরকম না হয় একটা ভালো হইতে পারতো। আর আপনি দেখেন ওদের, আপনি যদি কম্পেয়ার করেন, ওরা 11টা সরলত নিয়ে খেলছে ভাই, পুরাপুরি 11টা দানব খেলতেছে ওদের। আর আমাদের এখানে কি আছে? আমরা খেলতেছি লামাসিয়া প্রোডাক্ট নিয়ে 17 বছরের পোলাপান নিয়ে ভাই। এখান থেকে আপনি কেমনে আশা করতেছেন যে ওদের সাথে একটা ফিজিক্যালের বিষয়ও আছে, ওদের সাথে ফিজিক্যালি বলটা উইন করতে পারে, ফিজিক্যাল যে বিষয়গুলো আছে, ফিজিক্যাল যে ট্যাকেলগুলো আছে, ওইগুলো উইন করতে গেলে মোটামুটি আপনার ফিজিক্যাল প্লেয়ার লাগে। এখানে আপনি এই 17 বছরের পোলাপান নিয়ে হ্যান্সি ফ্লিক যে কামব্যাক করে নিয়ে আসছে, সেটা আছে আপনি এখানে আর কি চাইতেছেন? আমাদের টিম খুবই ভালো খেলছে, আমরা ওদিকে যাবো না, আমরা ড্র করে আসছি ইন্ডিয়ানের সাথে, তাও আবার নিজের হোম গ্রাউন্ডে। কিন্তু কালকে যে খেলা হয়েছে এই টিম নিয়ে, কালকে হ্যান্সেল ফ্লিক যে খেলা দেখাইছে, ওরা যেরকম বদলি করতেছিল, আবার আমাদের কুন্ডে উইটা গেছে হাফ টাইমের আগে। দেন এই টিমটা নিয়ে এই একটা স্কোর আমার মতে ফার বেটার একটা স্কোর, আপনি খুব ভালো একটা স্কোর করে আসছে। আমরা ইন্টার মিলানের সাথে সেকেন্ড লেগটা যদি আমরা একদম ফাইনাল মনে করে খেলবো, দেন আই থিঙ্ক আমরা ফাইনালে উঠতেছি। আপনি যদি ম্যাচের প্রথম থেকে দেখেন, আমাদের ম্যাচটা শুরু হওয়ার মাত্র 30 সেকেন্ডে একটা গোল তুরামের কাছ থেকে, মোটামুটি ব্যাক হিল পাসের মতো একটা গোল, যে গোলটা আসলে অসাধারণ একটা গোল ছিল এটা। ইনিয়াগো মার্টিনে যদি তখন স্লিপ খায় না পড়ে যেত, দেন হয়তো বা এই গোলটা আটকাইতে পারতাম আমরা। 21 মিনিটে ডামফ্রিসের সেট পিস থেকে গোল। এই ভিডিওটা আমি করছিলাম আরো কয়েকদিন আগে, তখন ডামফ্রিস ছিল ইনজুরিতে। এই কথাটা আমি কেন বলছিলাম যে আমাদের সুসংবাদ হইতেছে যে ডামফ্রিস ইনজুরিতে আছে, এটার প্রমাণটা আমরা কালকে পাওয়া গেছি। কালকে ইন্টারের হাল ধরছে ডামফ্রিস। তো এইখানে আপনি যখন 21 মিনিটে 2টা গোল খায়া বসে আছেন, দেন আমার চিন্তা ছিল যে এই ম্যাচ আল্লাহ জানে কিরকম হয়ে যাইতেছে, আমরা কি এই 3-4টা গোল খায় খেলা শেষ করে কিনা। কিন্তু 24 মিনিটে ইয়ামালের গোল, এইটা জাস্ট গোল ছিল না ভাই, এইটা অন্য কিছু ছিল। মানে আপনি জাস্ট দেখতেছেন আর দাঁড়ায় আছেন যে হোয়াট দ্য হেল ইজ দিস। 4-5টা ডিফেন্ডারের ডিবল পাস্ট কইরা ওই জায়গা থেকে ওই রকম চিপ জায়গায় একটা শট নেওয়া, এটা ভাই যে কারো মুখের কথা না, এটা আপনার স্কিল লাগবে, আপনার ট্যালেন্ট লাগবে, এটা ইয়ামালের দ্বারা সম্ভব ভাই। তারপরে 28 মিনিটে রাফিনহার হ্যাড থেকে টোরেসের গোল, এখান থেকে সেও হ্যাডটা দিয়ে সে এটা অ্যাটাম্প করতে পারতো, কিন্তু সে একদম ক্লিয়ার গোলের দিকে গেছে। এই জন্য রাফিনহার ধন্যবাদ। তো আমরা প্রথম হাফে 2 গোলে পিছিয়ে পড়ার পরে 2 গোলে আগায় এসে 2-2 ড্র করে প্রথম হাফ শেষ করলাম। আমাদের এই খেলা দেখার পরে আমাদের মাথায় আসছে সেকেন্ড হাফে আমরা মোটামুটি ভালো কিছু করতে পারবো, ওখান থেকে আমরা স্কোর করে খেলা বের করে নিয়ে চলে আসবো। 63 মিনিটে সেট পিস থেকে আবার ডামফ্রিসের গোল, 2-2টা সেট পিসের গোল ভাই। ইন্টার মিলান জাস্ট ওদের যে কাউন্টার অ্যাটাকিং খেলাটা আছে, ওইটা কালকে ওরা সুন্দর করে খেলছে। আমি বলছিলাম যে বার্সার হাইল্যান্ড ডিফেন্সটা যতটুকু ভালো হইতে পারে, যতটুকু ওদের জন্য পজিটিভ হইতে পারে, ঠিক এতটুকু নেগেটিভ একটা জিনিস হইতে পারে। এবং কালকে দেখেন যে ইন্টার মিলান এই হাইল্যান্ড ডিফেন্স ভাঙছে, প্রত্যেকটা অ্যাটাকে গেছে এই ডিফেন্স ভাঙিয়া। আমরা 33 মিটারের হাইল্যান্ড ডিফেন্স খেলতেছি ভাই,
প্রত্যেকটা ক্লাবের আমার মনে হয় না যে এত হাইলাইনে কেউ খেলতেছে। আমরা 33 পয়েন্ট সামথিং হাইলাইনে খেলতেছি আমরা। দুইবার অফসাইড হয়েছে, একবার তো জাস্ট এতটুকুর জন্য বাইচে চলে আসছি ভাই, মাথায় নষ্ট হয়ে গেছিল তখন যে আসলে এটা অফসাইডের আওতায় পড়ছে। আর কয়েক সেকেন্ড, আই থিঙ্ক আর 1 সেকেন্ড বা 1 থেকে 2 সেকেন্ড, 1 সেকেন্ড আগেও যদি পাসটা হইতো দেন এটা অফসাইড হয় না। আর 65তম মিনিটে আমরা আবার ইকুয়ালাইজে আসি রাফিনহার এই বুলের শটে। হোয়াট এ শট ভাই! আমি জাস্ট ভাবতেছিলাম যে গোল পার কি ভাঙিয়ে যায় কিনা বা কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কিনা। সমারের গায়ে লাইগা বল যারা জড়াইছে, যে কারণে গোলটা হয়তো রাফিনহা হয় না, ওন গোলে কাউন্ট হয়েছে। বাট রাফিনহা, হোয়াট এ স্ট্রাইক ম্যান! এবং এরপরে আমার একটা চিপ শট, এটা আমি আমি মনে করতেছিলাম যে এই শটটা হয়তো বা এইটা হয়তো ও পাসের জন্য রাফিনহারে দিছে, কিন্তু এই শটটা যখন বারে পোস্টে লাগে, বার পোস্টে লাগে চলে আসে, দেন আমি বুঝতে পারি যে এটা একদম টপ কর্নার একটা শট ছিল ভাই, কয়েক ইঞ্চির ব্যবধান ছিল। আর শেষের দিকে আইসা রাফিনার আরেকটা বুলেট শট, ওইটাও কি শট ছিল! বাট সোমারের জাস্ট ফিঙ্গার টিপে বলটা কর্নারে রূপান্তরিত হয়। আমরা টোটাল 19টা শট নিচ্ছি, যার মধ্যে 9টা অন টার্গেটের শট ছিল ভাই। এই একটা ডিফেন্স যেখানে বলতেছে যে ইন্টার মিলান ডিফেন্সের জন্য সেরা একটা ডিফেন্স, দ্য বেস্ট ডিফেন্সিভ বা বেস্ট ডিফেন্সিভ টিম। এবার আমরা এইখানে এতটুকু তো শিওর যে আমরা এই টিমের ডিফেন্স ভাঙতে পারবো, আমরা এই ডেডলক ভাঙতে পারবো। আমরা এই ডিফেন্সের অ্যাগেনস্টে 3টা গোল স্কোর করছি। হ্যাঁ, আমাদের ডিফেন্সের সমস্যা ছিল, আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা 3টা গোল কনসিড করছি, বাট আমরা যে 3টা গোল স্কোর করছি এখান থেকে আমাদের এই কনফিডেন্স তো আসছে যে আমরা এই টিমের অ্যাগেনস্টে স্কোর করতে পারবো। আমরা 72% বল পজিশন নিয়ে খেলে আসছে এখান থেকে। আমি আগেও বলছিলাম যে ইন্টার কখনোই বার্সার বিপক্ষে পজিশন নিয়ে খেলবে না, ওরা খেলবে কাউন্টার অ্যাটাকিং নিয়ে। ওরা আগে থেকেই ওদের সিস্টেম এরকম, এবং বার্সার সাথে ওরা এটা ভালো করে করছে। তো সবকিছুর শেষে আমাদের এখন অপেক্ষা সেকেন্ড লেগে আমাদের ভালো কিছু করতে হবে, আমাদের জাস্ট মাথায় রাখতে হবে ওইটা আমাদের ফাইনাল। এবং আমার মনে হয় সামনে যে লিগ ম্যাচ আছে ওই লিগ ম্যাচে কিছু প্লেয়ারকে আপনার রেস্ট দেওয়া লাগবে। আমি জানি না হ্যান্সি ফ্লিক এখানে ঠিক কেমনে কাজ করবে, এখানে ঠিক কেমনে প্ল্যান করবে, বাট আমার মনে হয় এখানে যদি ওরা রেস্ট না পায় দেন একটু ভুগতে পারি আমরা, কারণ আমাদের প্লেয়াররা অলরেডি ক্লান্ত হয়ে আছে লিগে। আমার মনে হয় যদি আমরা ড্র করেও চলে আসতে পারি দেন এল ক্লাসিকোতে আমরা ওইখানে এল ক্লাসিকো থেকে আমরা যদি এল ক্লাসিকো জিতি তাহলে আমাদের ওটা লিগ ডিসাইডেড একটা ম্যাচ হয়ে যাবে। আমরা ওইখানে এল ক্লাসিকো লিগ ডিসাইডেড হিসেবেই খেলবো। এল ক্লাসিকোতে আমরা এবার কনফিডেন্ট ভাই, আমরা 3টা এই পর্যন্ত ফেস করছি, 3টাই জিতছি, 2টা ট্রফি জিতছি ওদের এগেনস্টে। তো এখানে আমরা অনেকটাই কনফিডেন্ট। ওদের রোদিগার নাই আপাতত, রোদিগার রেড কার্ড খায়া মাঠে বাইরে থাকার কথা শুনে ওর পায়ের সার্জারি করায় ফেলছে। দেন ওরা ডিফেন্সে আরেকটু দুর্বল হয়েছে এই জায়গায়, এবং ওদের যে কোচের সাথে ওদের যে পাপা প্যারেজ আছে ওদের সাথে যে এখন দ্বন্দ্ব চলতেছে, এটা থেকে কোনো ইফেক্ট পড়ে কিনা মাঠে সেটারও একটা দেখার চিন্তা ভাবনা আছে। কিন্তু আমি মনে করি যে এখান থেকে আমরা আমাদের জন্য ইউসিএলটার দিকে গুরুত্ব দেওয়া জরুরি। ইউসিএল এর কথা মাথায় রেখে প্লেয়ারদেরকে রেস্ট দিয়া যদি কুন্দে ফিরে আসবে প্লাস বালদে ফিরে আসছে, দেন আমাদের টিমটা আরো শক্ত হইতেছে। আমরা একটা ফাইনালের মতো করে এই ম্যাচটা খেলতেছি, আমরা ভালো খেলছি বা খারাপ খেলছি এটা জানি না, কিন্তু আমরা এরকম ডিফেন্সিভ একটা টিমের সাথে 3টা গোল স্কোর করে অন্তত এতটুকু বুঝতে পারছি যে ওদের ডেডলকটা কেন ভাঙতে হবে, এবং আমরা ওদের এখানে ভালো কিছু করতেছি। আমরা এবার ফাইনাল খেলতেছি, আমরা এবার ট্রেবল জিততেছি ইনশাল্লাহ। বিস্কাল বার্সা, বিস্কাল কাতালোনিয়া।